ইরানের রাজধানী তেহরানে মার্কিন ইসরায়েল যৌথ হামলার খবরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইসরায়েল বলছে এটি ছিল প্রতিরোধমূলক অভিযান, আর যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার খবরও সামনে এসেছে। বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরানের একাধিক এলাকা। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনিকে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা তার প্রতিবেদনে। আন্তর্জাতিক উত্তেজনার মাঝেই আজ শনিবার তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। ইসরায়েল এই অভিযানের ব্যাখ্যা দিয়েছে প্রতিরোধকমূলক হামলা হিসেবে। সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী একথা জানিয়েছেন। হামলার লক্ষ্য ঠিক কী ছিল তা এখনও পরিপূর্ণভাবে জানা যায়নি, তবে কেন্দ্রীয় তেহরান ও খামেনির অফিসের আশেপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সরকার ঘোষণা করেছে তেহরানের আকাশসীমা বন্ধ হয়ে গেছে এবং রাস্তা ও জনসংযোগ ব্যবস্থা সীমাবদ্ধ করা হয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা নিরাপত্তা হুমকি প্রতিরোধে এই জোটবদ্ধ অভিযানে অংশ নিয়েছে। খবর পাওয়া গেছে তেহরানের বিভিন্ন স্থানে গর্জনের মতো বিস্ফোরণ শোনা গেছে এবং ধোঁয়ার স্তূপ শহরের আকাশে। এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই হামলা এমন এক সময়ে ঘটেছে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক আলোচনা ইতিমধ্যেই কঠিন ফেজে প্রবেশ করেছিল এবং কূটনৈতিক সমঝোতার আশাও ধীরে ধীরে কমছিল। এ পর্যন্ত কোনো পক্ষ কী ক্ষতি বা হতাহতের তথ্য প্রকাশ করেনি। তামান্না সাদিকা, মাই টিভি। ছুটির দিনেও প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে অফিস করেছেন তারেক রহমান। সকাল 10:15 তিনি কার্যালয়ে প্রবেশ করলে কার্যালয়ে কর্মরত কর্মকর্তারা তাকে স্বাগত জানান। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। মতবিনিময় সভায় কর্মকর্তারা তাদের কর্মকাণ্ড ও বিভিন্ন বিষয়ে প্রতিবেদন দেন। বিকেলে বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সংসদের বিরোধী দল জামাত ইসলামের ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সকল উপস্থিতি, সকল সহকর্মীবৃন্দ, আমার মনে হয় আমি যতটুকু বলতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু বোঝাতে চেয়েছি আপনাদের কাছে, আমি যতটুকু সহযোগিতা চেয়েছি আপনাদের কাছে, আগামী যে দিনগুলো আমাদের সামনে আসবে আমি দৃঢ়ভাবে আশাবাদী আপনাদের সকল রকম ইনশাল্লাহ সহযোগিতা আমি আপনাদের কাছে পাবো। আমার সরকার আপনাদের সকলের কাছে সহযোগিতা পাবে। আসুন আমরা সকলে যে যাবার অবস্থান থেকে আমরা কাজ করি আমাদের এই দেশটিকে একটু হলেও যাতে আমরা পরিবর্তন করতে পারি ভালোর দিকে। দর্শক, এই মুহূর্তে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের কর্মসূচির বিষয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? মহসিন, আপনি জানেন যে সকাল 10:15টায় প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁওয়ে যে তার কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে প্রবেশ করেছেন এবং 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত যেসব কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং দুপুরে মতবিনিময় সভায় বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের তরফ থেকে বিভিন্ন বিষয়ে তিনি মতামত শুনেছেন। শোনার পর তিনি সবশেষ বক্তব্য দিয়েছেন দুপুরে। কিছুক্ষণ আগে সেই অনুষ্ঠান শেষ হয়েছে। তিনি বেশ কিছু বিষয়ে এখানে যারা কর্মরত রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে তারা 5 বছরের জন্য বিএনপি নেতৃত্বাধীন জোট নির্বাচিত হয়েছে, সেজন্য তারা সরকারি যেসব কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আগামী 5 বছর একসঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী যেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সরকারি যেসব কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে এবং একে অপরকে কাজে সহযোগিতা করতে হবে। তাহলে বিভিন্ন বিষয়ে যেসব সিদ্ধান্ত হবে সেগুলো বাস্তবায়ন করা সহজ হবে। আরেকটি বিষয় যেটি বলেছেন যে জাতীয় স্বার্থে রাষ্ট্রের অনেক গোপন বিষয় থাকে যেগুলো গোপন রাখার জন্য যাতে করে কোনোভাবেই যেন এগুলো সংশ্লিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও যাতে সেগুলো ফ্লাশ না হয় সেই বিষয়টির উপর তিনি গুরুত্ব দিয়েছেন যাতে করে সবাই সেই বিষয়টার প্রতি দৃষ্টি রাখে। এছাড়া আরও বেশ কিছু বিষয়ে তিনি বলেছেন যে দুর্নীতির বিষয়ে, অর্থাৎ দেশকে যদি দুর্নীতি মুক্ত করা যায় তাহলে খুব দ্রুতই সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
দুর্নীতি রোধ করার পাশাপাশি সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন যে সততা ও নিষ্ঠার সাথে কাজ করলে, একে অপরকে সহযোগিতা করলে দেশ দ্রুত এগিয়ে যাবে এবং দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্য কাজ করতে হবে। এছাড়া সড়কে যে শৃঙ্খলা, সেটি ফিরিয়ে আনার ক্ষেত্রেও সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এবং বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে এসে যাতে বিনিয়োগ করার মতো পরিবেশ পায়, সেরকম পরিবেশ তৈরি করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং সেক্ষেত্রে স্ব অবস্থান থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সমস্ত বিষয়গুলো নিয়েই কথা হয়েছে। এরপর বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমান জামাতে ইসলামের যে ইফতার মাহফিল চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে, সেটিতে সপরিবারে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে জামাতে ইসলামের পক্ষ থেকে এবং তিনি সেই অনুষ্ঠানে বিকেলে অংশগ্রহণ করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। মহসিন মিয়া, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। মহসিন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। পৃথক জায়গা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ভবানীপুর উত্তরপাড়ার সুফিয়া খাতুন ও নাতনি জামিলা আক্তার। পুলিশ জানায় সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে সরিষার ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় ছিলেন। ধারণা করা হচ্ছে রাতে ওই মেয়েকে ধর্ষণ করতে আসে দুর্বৃত্তরা, কিন্তু দাদি টের পেয়ে যাওয়ায় দাদিকে হত্যা করা হয়। পরে মেয়েকে অপহরণ করে সরিষা ক্ষেতে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। নরসিংদীর চাঞ্চল্যকর কিশোরী আমিনা বেগম গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্তা নুরাসহ 7 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী, গাজীপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। বলেন, ধর্ষণ ও হত্যার ঘটনায় নূর মোহাম্মদ নুরা, এবাদুল্লাহ, হজরত আলী এবং গাফফার এই 4 জন জড়িত। আহমেদ আলী মেম্বার, ইমরান দেওয়ান এবং আয়ুব সালিশ বিচারের সাথে জড়িত। সালিশের সাথে জড়িত এজাহার নামীয় অপর 2 আসামি গ্রেফতার অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় সালিশের সাথে জড়িত আহমদ আলী মেম্বার মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহ সভাপতির পদ ও দলের প্রাথমিক সদস্য পদ সহ বহিষ্কার করা হয়েছে। ধর্ষণ এবং খুনের সাথে জড়িত ছিল 4 জন। এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরো 5 জন। টোটাল 9 জন আসামি নাম এজাহারভুক্ত ছিল। তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। অর্থাৎ ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই বিষয়ে আমরা তদন্ত অব্যাহত রেখেছি। খুনের মোটিভ সহ অপরাপর কোনো ঘটনা থাকলে সে বিষয়ে উদ্ঘাটনের জন্য জেলা পুলিশ নরসিংদী কাজ করে যাচ্ছে। ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে, মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশ বিল আকারে পেশ করা হবে। তিনি আরও বলেন, মামলার জট দেশে একটি প্রকট সমস্যা, সেটাকে নিরসন করতে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহার করলে বিষয়টি সুপ্রিম কোর্ট দেখবেন বলেও জানান তিনি। সরকারি যেটা বরাদ্দ হবে সেই বরাদ্দ জনগণের জন্য বরাদ্দ হয়। প্রত্যেকটা পয়সা খরচ হচ্ছে সঠিক জায়গায়, এটা নিশ্চিত করতে বলেছি। এবং বলেছি যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, সেটা হবে না, সাথে তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলাও হবে।
রাজধানীর রামপুরা, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী নারী ও শিশু নির্যাতন এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াত ইসলামী মহিলা বিভাগ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করে। জামায়াতের নারী নেত্রীরা অভিযোগ করেন, একের পর এক নারীর প্রতি সহিংসতা প্রমাণ করে নারী ও শিশুকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। নারী ও শিশু নিরাপত্তা নিশ্চিত করা সহ 10 দফা দাবি তুলে ধরেন তারা। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। আমাদের যে প্রশাসন নির্বাচন পরবর্তী সময়ে রাজধানীর রামপুরা, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে নারী শিশু নির্যাতন এবং হত্যার ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগের নেতাকর্মীরা। আল্লাহ রাব্বুল আলামিন এ সময় বক্তারা বলেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার পর নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত হবে এমন প্রত্যাশা থাকলেও এখনো তা নিশ্চিত হয়নি। সরকার এবং প্রশাসনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই সমস্ত মানুষগুলোর পাশে দাঁড়ান যারা নির্যাতিত, নিপীড়িত। সঠিক বিচার যদি করা হয় তাহলে অবশ্যই বাকি সব মানুষ নিরাপত্তা পাবে। আমরা নারী সমাজের অধিকার মর্যাদা প্রতিষ্ঠিত করতে চাই, শিশুদের নিরাপত্তা দিতে চাই এবং এজন্য এই শিশুদের নির্যাতনের ক্ষেত্রে যারা এর সাথে জড়িত রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। মানববন্ধন কর্মসূচি থেকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সহ 10 দফা দাবি তুলে ধরেন বক্তারা। রাষ্ট্রকে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের জের ধরে দুর্বৃত্তের তাণ্ডব কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। গ্রেপ্তারকৃত অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কিছু নারীবাদী সংগঠন নির্দিষ্ট কিছু ইস্যুতে সোচ্চার হলেও কোমল শিশুদের ওপর পাশবিক নির্যাতন ও হত্যার ঘটনায় নীরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন তারা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা সুস্থির ও নিরাপদ হবে, এজন্য সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জে নির্মাণাধীন টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। শেখ রবিউল আলম জানান, ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আপনি চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো, আমরা সবসময় এটা মনিটরিং করি। যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা অবগত করি, কারণ এটা ফৌজদারি অপরাধ। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে আমি খুব বাধিত হব যদি সুনির্দিষ্টভাবে বলেন যে মানে এই জায়গায় এই সময় এরকমভাবে ঘটছে। আপনারা আমাকে জানালে ডেফিনেটলি আপনারা তার অ্যাকশন দেখতে পাবেন তাৎক্ষণিকভাবে। না, আমি বলছি গোয়েন্দারা কাজ করে, তারপর গোয়েন্দারাও তো সবসময় সফল হয় না। সাংবাদিকরা তো আরও বেশি অনুসন্ধানী রিপোর্ট যারা করে আরও বড় গোয়েন্দা। আমরা চাই যে আপনারাও আমাদেরকে সহযোগিতা। পরিকল্পিত শহর গড়তে হলে সবার আগে নিরাপদ সড়ক গড়তে হবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রযুক্তিমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বরিশালে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক বরিশাল ও পিরোজপুর সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র মানবিক হওয়ার পাশাপাশি পরিবহন মালিক শ্রমিককেও অবৈধ ক্ষমতা ছাড়তে হবে। এ সময় পিরোজপুর ও বরিশালে সড়কে দুর্ঘটনায় নিহত ও আহত মোট 61টি পরিবারের মাঝে 2,17,00,000 টাকা চেক বিতরণ করা হয়। ফলে মনোযোগটা থাকতে হবে কিন্তু জনগণের জন্য। পরিবহন ব্যবসা, পরিবহন থেকে চাঁদা আদায় করা, তারপর সেখান থেকে কি করে অপরাধীদেরকে রক্ষা করা যায়, একটা দুর্ঘটনা ঘটে গেলে তাকে কিভাবে জবাবদিহিতার বাইরে রাখা যায়, সে যত বড় বেশি জবাবদিহিতার বাইরে রাখা যায়, আইন ভাঙা যায়, সে তত বড় শ্রমিক নেতা, তত বড় প্রভাবশালী পরিবহন নেতা, সে ইচ্ছা করলেই ধর্মঘট করে দিতে পারে। এই মনোজগৎ থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রকে যেমন একদিকে মানবিক হতে হবে, তেমনি কিন্তু সেই মানবিক বৈশিষ্ট্যের আরেকটা দিক হচ্ছে যে কোনোভাবেই আইন বহির্ভূত কোনো কর্তৃত্ব এবং কোনো কর্তৃপক্ষ তৈরি হতে দেওয়া যাবে না।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রায় ৩ ঘন্টা অবরোধ করে রাখেন। এতে প্রায় 18 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। শ্রমিকদের অভিযোগ, গত ডিসেম্বর 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বেতন ভাতা পরিশোধ করা হয়নি এবং প্রতিবাদ করলে নির্যাতন ও ছাঁটাই করা হচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করে। আমাদের বেতন দেয় না, রানিং মাস খালি ডেট দেয়, খালি ডেট ঘুরায়। আমরা 3 মাস ধরে বেতন পাই না, সামনে ঈদ বোনাস পাবো, এগুলো কোনো খবর নেই। 3 মাসের বেতন দেয় না এবং আমাদের কোনো সুযোগ সুবিধা নাই, এমনকি আমাদের উপর যদি টাকা চাই তাহলে আমাকে হুমকি দেয়। অমর একুশে বইমেলার আজ প্রথম শিশু প্রহর। বাবা মায়ের সাথে শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। অভিভাবকরা বলছেন, বাংলা ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতেই সন্তানদের নিয়ে এসেছেন তারা। আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। বইমেলার তৃতীয় দিনে সকাল 11টা থেকে বাবা মায়ের সঙ্গে শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শিশুদের হাসি আনন্দে জমে ওঠে শিশু প্রহর এলাকা। কেউ কিনছে ছড়ার বই, কেউ সায়েন্স ফিকশন, আবার কেউ বা ভূতের গল্প। নিজের পছন্দের বই বেছে নিতে ব্যস্ত ক্ষুদে পাঠকেরা। প্রশাসকরা বলছেন, শিশুতোষ বইয়ের চাহিদা দিন দিন বাড়ছে। বাচ্চাদের নিয়ে আসেন, পাপেট শো দেখেন। জ্ঞানের সূচনাটা কিভাবে হয় এই জিনিসটা মূলত জানানোর জন্য, বা একটা মেলা বা একটা বইমেলা কেমন হয় সেটা দেখানোর একটা উদ্দেশ্য। এবার মেলায় শিশুদের মূল আকর্ষণ সিসিমপুর না থাকলেও বিকল্প হিসেবে রাখা হয়েছে পাপেট শো। আয়োজকরা জানিয়েছেন, এই পাপেট শো চলবে আগামী 15ই মার্চ পর্যন্ত। শিশুদের জন্য কিছু করা পাপেট শো, তারা বইমেলায় আসছে, সাথে পাপেট শো দেখছে, পাপেট তৈরি কর্মশালা হচ্ছে, তারা পাপেট কিভাবে তৈরি করবে সেটা শিখছে, সাথে তারা যদি চায় পাপেট বাসায় নিয়ে যাবে সেটাও ব্যবস্থা আছে আমাদের। অভিভাবকদের মতে, বইমেলায় শিশুদের নিয়ে আসার উদ্দেশ্য কেবল বই কেনাই নয়, বরং বাংলা ভাষা, সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া। যে সিসিমপুরটা এবছর থাকা উচিত, তো তারপরেও একটা ব্যাকআপ বলুক, যাই হোক না কেন, একজন আয়োজন করেছেন আয়োজকরা বাচ্চাদের জন্য, ঠিক আছে। আমার মেয়ে প্রায়ই আসে, প্রতি বছরই ওর একটা রিকোয়েস্টই থাকে যে আমি বইমেলায় যাব। বাচ্চাকে আসলে নিজেদের সংস্কৃতির সাথে একটু পরিচিত করানোর জন্য। শিশুদের প্রাণচাঞ্চল্যে প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। নতুন প্রজন্মের হাতে বই তুলে দিয়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশাই যেন প্রতিফলিত হচ্ছে এই শিশু প্রহরে। আমার বইমেলায় এসে ভালো লাগছে। আমার ভূতের গল্প পছন্দ, এই যে গোপাল ভাঁড়ের বই পছন্দ। কি গল্পের বই কিনতে এসেছো? ভূতের গল্প বই, সিসিমপুরের বই কিনতে চাই, স্টিকার বুক এগুলো কিনতে চাই, আর রঙের বই, আর ছড়ার বই। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার শুরু হয়েছে অমর একুশে বইমেলা। সব বয়সী পাঠকদের পাশাপাশি ক্ষুদে পাঠকরাও যেন পিছিয়ে নেই। শিশু প্রহর আঙিনা থেকে শিশুদের অংশগ্রহণ যেন সেই কথাই জানান দিচ্ছে। কেউ বা কিনছে তার পছন্দের রঙের বই, কেউ বা কিনছে ছড়ার বই, কিংবা কেউ বা কিনছেন ভূতের গল্পের বই। এবং আয়োজন করা হয়েছে পুরো মেলা জুড়ে পাপেট শোয়ের, যা বাচ্চাদের মূল আকর্ষণ। আয়োজকদের দাবি এবং প্রত্যাশা, পুরো মাস জুড়ে শিশুদের অংশগ্রহণ অব্যাহত থাকবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে রমজান মাসব্যাপী চলছে ইসলামী বইমেলা। ধর্মীয় জ্ঞান চর্চা ও নৈতিক সমাজ গঠনের বার্তা নিয়ে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে দেশের বিভিন্ন ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে চলে রাত 10টা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস মাদবুর। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে রমজান মাস ব্যাপী চলছে ইসলামী বইমেলা। কোরআন, হাদিস, তাফসির, ফিকহ, আত্মশুদ্ধি ও শিশু কিশোরদের জন্য নৈতিক শিক্ষার সকল ধরনের বই মিলছে স্টলগুলোতে। এক জায়গায় এত ইসলামী বই পাওয়া সহজ নয়। সরাসরি বই হাতে নিয়ে দেখার সুযোগ থাকায় সন্তুষ্ট ক্রেতারা। ইসলামিক বই নেওয়ার জন্য আসছি, বিশেষ করে রমজান মাস চলমান, দোয়া আজকার, দোয়া জিকির, এগুলা বই নেওয়ার জন্য আসছি। এবং
ইসলামী বিষয়ে বিভিন্ন আমলের যে বিষয়গুলো আছে সেগুলো জানার জন্য যে সমস্ত বইয়ের প্রয়োজন ওই বইগুলো নেওয়ার জন্য আসছি। তো এরকম ইসলামী বই মেলা হলে হয় কি আমাদের মতো মানুষদের জন্য যারা আছে বইয়ের খাদ্য যাদের বই এরকম একটা ব্যাপার তাদের জন্য না খুবই বেটার হয়। এখন তো আসলে এই বর্তমান যুগে সব বাচ্চারা মোবাইলে আসক্ত, ওরা চাচ্ছে যে এই মেলা উপলক্ষে তারা এখানে আসুক দেখুক, তার জন্য ওইখান থেকে বেরিয়ে বইয়ের দিকে আসক্ত হয়, এই জন্য মূলত নিয়ে আসা তাদের। লেখক বলছেন ডিজিটাল যুগে মানুষকে আবার বইমুখী করতে এমন আয়োজন, বিশেষ ছাড়ে বিক্রি হওয়ায় পাঠকদের আগ্রহ বেশি। এটা আলহামদুলিল্লাহ, এটা প্রথম পর্যায়ে 1000 পিস বের করা হয়েছে, ইতিমধ্যে প্রায় 400 পিসের মতো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার ইত্তেফাক এবং ইনকিলাব এবং এছাড়াও আরও 2-3টা নিউজ করা হয়েছে যে এবারের ইসলামিক বইমেলার বেস্ট সেলার বই যদি হতে চাও হাদি এই বইটা। ইসলামী বইমেলার প্রচার প্রসারের উদ্যোগ নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন স্টল মালিকরা। একবারেই কম কাস্টমার বলা যায়, কারণ এখানে প্রচারণাটা ওরকমভাবে হয় না। এই যেমন মাই টিভির চ্যানেল, আজকে আপনারা একটা বড় চ্যানেল আসছেন, এছাড়াও মানে বড় বড় যে চ্যানেলগুলো এখানে আসে না, যে কারণে প্রচারণা কম হওয়ার কারণে আমাদের এখানে কাস্টমারের সংখ্যা অনেক কম। আমাদেরকে শুরুতে বলা হয়েছিল তারা প্রচারণা করবে, এই আশ্বাস দিয়ে আমাদেরকে মেলায় অংশগ্রহণ করাইছে, কিন্তু আশায় ঘুরে বালি। আমরা মেলা উপলক্ষে যে কোনো বইতে এক্সট্রা কিছু ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি, কারণ আমরা বিশেষ করে একটা কোরআন মেলা চলতেছে, তো আমরা চাচ্ছি কোরআনটা সবার মাঝে পৌঁছে যাক, সবাই বেশি কোরআন শিখুক, কোরআন জানুক এবং কোরআনময় জীবন গড়ুক, যার কারণে আমরা প্রতিটা কোরআনে স্পেশালভাবে ডিসকাউন্ট রাখতেছি। এবং তাছাড়া ধর্মীয় যে কোনো বইতে সাধারণভাবে যে ডিসকাউন্ট থাকে তাকে আমরা এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।